সোশ্যাল মিডিয়ায় গতকালকে থেকে একটা বিষয় অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের আম্পায়ার সৈকত। তার কারণে টিম ইন্ডিয়া বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট মেলবোর্নে এটা হেরে গেছে। এক কথায় যদি বলা যায়, বাংলাদেশ এই ভারত বিদ্বেষীর কারণে এই যে সৈকত জেসওয়ালকে আউট দিয়ে দিছে। ভাই, কোনো রিপ্লে দেখানো হয়েছে বারবার যে ওই সাউন্ড সাউন্ড হয় নাই, ওইটা সার্কেল ছিল, একদম সোজা, একদম সোজা ছিল, ব্যাটে ব্যাটে কোনো সাউন্ড হয় নাই। আসলে বিষয়টা কি, এই বিষয়টা নিয়ে অনেকেই বলছেন যে রনি ব্রো, আপনি একটু ডিটেলস বলেন, ডিটেলস বুঝিয়ে বলেন, জিনিসটা ভেঙে চুরে বলেন যে আসলে জিনিসটা নিয়মে কি বলে এবং কি হয়েছে, আমার দৃষ্টিতে ব্যাপারটা আসলে আমি কি ভাবে দেখছি। তো আলোচনা করবে এই বিষয়টা নিয়ে আজকের এই ডিসকাশনটা। আমার কাছে মনে হয় যে আজকের এই আলোচনাটায় আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে টিম ইন্ডিয়া সত্যিকার অর্থে কোথায় হারলো, কেন হারলো, আর আম্পায়ার বাংলাদেশের যে সৈকত এটা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে কিনা, নাকি ইচ্ছা করেই সে আউট দিয়ে দিছে, এই বিষয়টা আপনি আজকে ক্লিয়ার হয়ে যাবেন। তবে আপনাকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখার আগে আপনি নিজে থেকে এই মুহূর্তে কোনো সিদ্ধান্তে যাবেন না যে কি হয়েছে। আপনি নিউট্রাল থাকেন, আপনি মানে ব্যাপারটাকে একেবারে ক্রিকেট প্রেমী হিসাবে আপনি টোটাল ভিডিওটা দেখেন, তাহলে আমার কথার সাথে হয়তো আপনার কথা মিলবে, আপনার মতের মিলবে। তবে আলোচনা করার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি ক্রিকেট প্রেমী, সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য, এই চ্যানেলটা আপনার জন্য। সুতরাং আপনার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন, তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকুন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়া বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের মেলবোর্ন টেস্টে চতুর্থ টেস্টে হেরে গেছে। এটার জন্য কি বাংলাদেশের আম্পায়ার সৈকত, যে টিভি আম্পায়ার ছিল, তিনি কতটুকু দায়ী, কিংবা টিম ইন্ডিয়া কেন হেরে গেল, কোথায় হেরে গেল? ভিডিওর আগেই আমি বলে নিয়েছিলাম যে আপনি ভিডিওটা দেখার আগে নিজে কোনো পক্ষে যাবেন না, আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি কি বলি সেটা বোঝার চেষ্টা করবেন। আশা করি আমি এখানে আসছি কাউকে খুশি করানোর জন্য না, আমি এখানে কথা বলতে আসছি আপনাকেও খুশি করার জন্য না। যা ঘটেছে তা নিয়ে আলোচনা করব এবং আমার বিবেক বিবেচনা দিয়ে আলোচনা করব যে ব্যাপারটা আসলে কি হয়েছে, কেন হয়েছে, কোথায় হয়েছে। দেখেন, শুরুতে একটা কথা বলি। মনে করেন আপনার ফ্যামিলির কোনো মেম্বার হসপিটালে আছে, আপনার ফ্যামিলির কোনো মেম্বার হসপিটালে আছে, তাকে বিভিন্ন যন্ত্রাংশ লাগিয়ে রাখা হয়েছে এবং পাশেই যে স্ক্রিনে দেখছেন স্নিকু মেশিন বা স্নিকু স্কেল যেটা বলেন, যেখানে আপনি দেখছেন এটার আপ ডাউন হচ্ছে গ্রাফিক্সটা, যে সে যখন নিঃশ্বাস নিচ্ছে তখন আপনি বুঝতেছেন যে সে জীবিত আছে নাকি মারা গেছে, তাই না? ওইভাবে উঠতে থাকে না স্ক্রিনে। ওই স্ক্রিনে মনে করেন টেকনোলজির কারণে, কোনো টেকনোলজির কোনো একটা ব্যাঘাতের কারণে ওই টেকনোলজি বলছে ওইটা স্মুথ যাচ্ছে, ওইটা গ্রাফিক্সটা এরকম এরকম আপ ডাউন করছে না, জাস্ট স্মুথলি সেটা যাচ্ছে। এখন স্মুথলি যাওয়া মানে পেশেন্ট শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, তাই না জিনিসটা? কিন্তু ডাক্তার বলছে আপনার ফ্যামিলির ওই মেম্বার জীবিত আছে, আপনার ডাক্তার বলছে যে না না পেশেন্ট এখনো জীবিত আছে, কিন্তু আপনার মেশিনে দেখাচ্ছে যে স্মুথলি যাচ্ছে, গ্রাফসটা সোজা, একদম কোনো আঁকা বাঁকা কোনো দাগ নাই। এখন আপনি সেটা কি করবেন আপনার ওই ফ্যামিলি মেম্বারকে বা ওই পেশেন্টকে? যেহেতু
স্ক্রিনে দেখাচ্ছে যে সে গ্রাফিক্স কার্ডে দেখাচ্ছে যে নাই, মারা গেছে, তাই না? দেখাচ্ছে যে কোনো স্কিল নাই কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণে। এখন আপনি কি আপনার ওই ফ্যামিলি মেম্বারকে নিয়ে কবরে দিয়ে আসবেন বা শ্মশানে নিয়ে যাবেন? নাকি ডাক্তার বলতেছে সে জীবিত আছে, আপনিও দেখতেছেন সে জীবিত আছে, আপনি তো দেখতেছেন যে সে জীবিত আছে, তাহলে আপনি কি করবেন? তাকে নিয়ে কবরে দিয়ে আসবেন বা শ্মশানে আগুন লাগাই দিবেন নিয়ে? নিশ্চয়ই আপনি সেটা করবেন না। কারণ টেকনোলজি ভুল হতে পারে, টেকনোলজি মানুষের সৃষ্টি, টেকনোলজি মানুষ বানায়, ব্যাপারটা তো সেরকম, তাই না? তো ব্যাপারটা হচ্ছে তাহলে টিম ইন্ডিয়া কোথায় হারলো? আর টেকনোলজি এই যে সৈকতের আউট না দেওয়া, মানে আউট দিয়ে দেওয়া, এটা কি ঠিক আছে কিনা? আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। তারপরে এই জিনিসটা ভিডিও শুরুতে একেবারে ক্লিয়ারলি আরো বলছি। তবে তার আগে কোথায় কোথায় টিম ইন্ডিয়া হারলো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে একটু বিস্তারিত বলা দরকার। রোহিত শর্মা যখন একাদশ ঘোষণা করেছে তখনই আমি ভিডিওতে বলেছিলাম একাদশটা আমার পছন্দ হয় না, কারণ ভারত একজন প্রপার ব্যাটসম্যান বাদ দিয়ে একজন অলরাউন্ডার নিয়েছে। কখন নিয়েছে? যখন ভারত টপ অর্ডার রীতিমতো আপনার ফলস করছে, রীতিমতো কলাপস করছে। এটা একবার দুইবার না, কন্টিনিউ হচ্ছে। সেই নিউজিল্যান্ড সিরিজ থেকে 46 রানে অল আউট হয়ে যাওয়ার পর থেকে কন্টিনিউ করছে। সুতরাং সেইখানে আপনি একজন প্রপার ব্যাটসম্যানকে বাদ দিয়েছেন। কেন বাদ দিয়েছেন? একটা অলরাউন্ডার নেওয়ার জন্য। নিতেশ কি বলে, ওয়াশিংটন সুন্দরকে। আমার কাছে মনে হয় না যে ওয়াশিংটন সুন্দরকে নেওয়ার জন্য আপনি বাদ দিয়েছেন। আপনি বাদ দিয়েছেন কারণ হচ্ছে রোহিত শর্মা সে ওয়ান ডাউনে ফল করেছে, যখন 5 নাম্বারে খেলেছিল তখন ফল করেছে। এখন কে এল রাহুলকে যদি সরাতে হয় ওপেনিং থেকে, রোহিত শর্মা যদি ওপেনিং এ খেলতে হয়, তাহলে কে এল রাহুলকে তো আপনি এর নিচে নামালে সবচাইতে বেশি সমালোচনা হয়ে যাবে, তাই না জিনিসটা? সুতরাং কে এল রাহুলকে ওয়ান ডাউনে নামিয়েছেন আপনি নিজে ওপেনিং এ খেলার জন্য, আর শুভমান গিলকে বাদ দিয়ে দিয়েছেন কারণ শুভমান গিলকে এর নিচে আর খেলানো যাবে না। এই জিনিসটা রোহিত শর্মা করেছে শুধুমাত্র নিজের জন্য। নিজে পচে গেছে অলরেডি ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ার সাপোর্টারদের কাছে রোহিত শর্মা পচে গেছে, গন্ধ বের হয়ে গেছে। রোহিত শর্মার প্রতিযোগিতা এখন অস্ট্রেলিয়ার সাথে হচ্ছে না, তার রানের সাথে হচ্ছে না। রোহিত শর্মার প্রতিযোগিতা হচ্ছে জাসপ্রীত বুমরার সাথে। বুমরা উইকেট পেয়েছে 30টা বর্ডার গাভাস্কারে। রোহিত শর্মা বর্ডার গাভাস্কার এই সিরিজে টোটাল রান করেছে হচ্ছে 31। 1 রানে রোহিত শর্মা জিতে গেছে। প্রতিযোগিতার জাসপ্রীত বুমরার উইকেটের সাথে হচ্ছে, কোনো প্লেয়ারের সাথে মানে রানের দিক থেকে প্রতিযোগিতা হচ্ছে না। এখন টিম ইন্ডিয়া যখন আপনার লাঞ্চ টি ব্রেকে গেল তখন 112 রানে 3 উইকেট ছিল। সেইখান থেকে আপনার আসার পরে মাত্র 34 রান যোগ করতে পেরেছে, 7 উইকেট চলে গেছে 20 ওভার 3 বলে। এখন আপনি যদি ওয়াশিংটন সুন্দরকে আপনি নিয়ে থাকেন যে একজন প্রপার ব্যাটসম্যান হিসেবে, তাহলে ওয়াশিংটন সুন্দর যখন নন স্ট্রাইকে যাচ্ছিল, বারবার স্ট্রাইকে দিচ্ছিল কাকে? জাসপ্রীত বুমরাকে, আকাশদীপকে, মোহাম্মদ সিরাজকে। এটা কোন ধরনের খেলা? আপনাকে নেওয়া হয়েছে প্রপার ব্যাটসম্যান হিসেবে, আপনি স্ট্রাইকে থাকবেন, আপনি ওদেরকে কেন পাঠাচ্ছেন বারবার? আপনাকে, তার মানে হচ্ছে উপর থেকে ক্লিয়ারলি আপনাকে তেমন কোনো মানে কি বলে কোনো ডিসিশন জানানো হচ্ছিল না, আপনাকে ইনফরমেশন পাস করছিল না যে তুমি যেও না এই মুহূর্তে, তুমি স্ট্রাইকে থাকবা, এই 10 ওভার বাকি আছে, 15 ওভার বাকি আছে, তুমি খেলবা সবগুলা বল। বলারদেরকে তুমি স্ট্রাইকে দিও না, তুমি নিজে স্ট্রাইকে থাকবা সবসময়। লাস্ট বলে 1 রান নিয়ে, চতুর্থ বলে 1 রান নিয়ে তুমি স্ট্রাইকে থাকবা। অথচ দেখলাম যে ওভারের দ্বিতীয় বলে, প্রথম বলে ওই 1 রান নিয়ে নিচ্ছে, বা যে যাচ্ছে তার টেন্ডেন্সি নেই যে সে 1 রান নিয়ে, সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে থাকবে। প্ল্যানের কাছে হেরেছে গৌতম গম্ভীরের প্ল্যান, গান্দা প্ল্যান। সুতরাং আমি বলবো গৌতম গম্ভীর কোচ হিসাবে ভারতের টোটাল কোন রকম প্ল্যানিং এ সাজাতে পারে নাই যে কোন প্ল্যানে তার দল খেলবে,
কি করা উচিত কোনো ইনফরমেশন পাস করতে পারে নাই। ওয়াশিংটন সুন্দরকে যদি বলতো যে তুমি স্ট্রাইকে থাকবা, নন স্ট্রাইকে আসবা না, তুমি লাস্ট বলে কিংবা 4 নাম্বার বলে সিঙ্গেল নিয়ে তুমি স্ট্রাইকে চলে যাবা, মামলা ডিসমিস, কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে। তারপরে দেখেন আপনি রোহিত শর্মা এই যে ওপেনিং এ খেলে যে ধরনের শটে আউট হয়েছে ভাই, একেবারে মানে দেখতে অসম্ভব ভাবে খারাপ লেগেছে যে রোহিত শর্মা এই ধরনের বলে এত বাজেভাবে আউট হয়েছে। তারপরে আসেন আপনি বিরাট কোহলি, অফ স্টাম্পের বাইরের বল কোথায় ব্যাট চালাইছে। এই যে ঋষভ পান্থ 30 আর জেসওয়াল 84, এর রানের বাইরে আপনার রানগুলা বলেন তো। 9 রান, 5 রান, 1 রান, 3 রান, 0-0-0, এগুলো হচ্ছে ইন্ডিয়ার টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যানদের রান। ম্যাচ হেরে গেছে টিম ইন্ডিয়া তাদের টপ অর্ডারের ব্যর্থতার কারণে, যেটা কন্টিনিউ হচ্ছে। এই দোষ চাপানোর জন্য এক একজনে এক এক ভাবে যাকে খুশি তাকেই বলির পাঠা বানানো হচ্ছে। আম্পায়ার সৈকতকে জাস্ট বলির পাঠা বানানো হচ্ছে নিজেদের বাজে পারফরম্যান্স ঢাকার জন্য, এছাড়া আর কিছুই না। আম্পায়ার সৈকত আমার বাপও লাগে না, আমার ভাইও লাগে না, তার সম্বন্ধে প্রশংসা করার আমার কোনো দরকার নেই। আমি এখানে আসছি কাউকে খুশি করার জন্য আসি না ভিডিও বানাতে। আমি আসছি যেটা সাদা সেটাকে বলবো সাদা, যেটা কালো সেটাকে বলবো কালো। টিম ইন্ডিয়া বাজে ক্রিকেট খেলছে। টিম ইন্ডিয়া প্রথম আপনার পার্থ যে টেস্ট হয়েছিল সেটাতে শুধু ভালো খেলছিল, এর বাইরে একটা টেস্ট ম্যাচ ভালো খেলে নাই। 3 নাম্বার ম্যাচ যেটা ড্র হয়েছে এটা অস্ট্রেলিয়ার ম্যাচ, জিতা ম্যাচ ড্র হয়েছে, লাখ ভালো টিম ইন্ডিয়ার। ভাই আমরা এভাবে বললে তখন অনেক ভিউয়ার্স এসে বলে যে বাংলাদেশ কি করছে। ভাই বাংলাদেশকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি না এখন। বাংলাদেশকে নিয়ে যখন ভিডিও বানাবো তখন আপনি বাংলাদেশ ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন, যে ভিডিওটা বানাচ্ছি সেটা সম্পর্কে কমেন্ট করবেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর কোন দেশের হয়ে ভিডিও বানায় না, ক্রিকেট নিয়ে ভিডিও বানাচ্ছি ক্রিকেট প্রেমী হিসাবে। আমি কাউকে এখানে সুনাম করতে আসিনি, কাউকে বদনাম করতে আসিনি, যা দেখেছি তা বলতে আসছি। ইন্ডিয়ার বাজে পারফরমেন্স, দিনের পর দিন টপ অর্ডার ব্যর্থতা, এটার মাসুল হিসাবে টিম ইন্ডিয়া হারছে। টিম ইন্ডিয়া 3 নাম্বার টেস্টও হারার কথা ছিল, ড্র হয়ে গেছে, এটা লাকিলি হয়েছে, লাকিলি হয়েছে, এটা হওয়ার কথা ছিল না, হারা উচিত ছিল। অস্ট্রেলিয়া যে খেলা খেলছে ওদের জিতা উচিত ছিল, প্রকৃতি ওদের উপর এই নির্বিচার করছে বলে টেস্ট ম্যাচ ড্র হয়েছে। আদারওয়াইজ 3 নাম্বার ম্যাচও অস্ট্রেলিয়া জিতার কথা ছিল, জিতার অবস্থায় ছিল। আর টিম ইন্ডিয়ার কথা বলেন, এই যে কোন ক্যাপ্টেন্সি হচ্ছে রোহিত শর্মার, কোন ক্যাপ্টেন হয়? জাসপ্রীত বুমরা যখন প্রথম টেস্টে ক্যাপ্টেন ছিল কিভাবে পরিচালনা করছে, টিম ইন্ডিয়া 150 রানে প্যাকেট হওয়ার পরও কিভাবে কামব্যাক করছে। রোহিত শর্মা দলে যেদিন ঢুকছে সেই দিন থেকে টিম ইন্ডিয়া সবকিছু উলটপালট হয়ে গেছে, না আছে কোনো প্ল্যানিং এর ভিতরে, না আছে তার ব্যাটিং এর রান, না তার বোলিং পরিবর্তন, কোনো কিছুই না, তার ফিটনেস কোনো কিছুই নেই। এই মুহূর্তে ক্রিকেট এমন একটা খেলা যখন আপনি রান করবেন মানুষ আপনাকে সুনাম করবে, যখনই আপনি ফলের পর ফল ব্যর্থতার পর ব্যর্থতা তখন আপনাকে আঙ্গুল তুলবে আপনার দিকে, এটা স্বাভাবিক। আপনার উপর আঙ্গুল উঠবে, আঙ্গুল তুলছে সবাই, এটাই স্বাভাবিক। টপ অর্ডারের ব্যর্থতা ঢাকার জন্য বাংলাদেশের আম্পায়ারকে ব্যবহার করছে। ভাই এটা ক্লিয়ার, আপনি বুকে হাত দিয়ে বলেন এটা আঙ্গুলে লাগে নাই, গ্লাভস লাগে নাই, বলটা বাদ দেন। আপনার ইয়া কি বলে, টেকনোলজি কি বলে সেটা বাদ দেন। আপনার গায়ে জ্বর, আপনার টেকনোলজি বলতেছে জ্বর নাই, আপনি গায়ে হাত দিয়ে দেখতেছেন না জ্বর না জ্বর আপনি চোখে দেখতেছেন না। টেকনোলজি মানুষের সৃষ্টি, আর টেকনোলজি কখনো 100% কারেক্ট ডিসিশন দিতে পারে না, দিতে পারবে না, কখনোই না, কখনোই দিতে পারে না টেকনোলজি 100% ডিসিশন। আপনারা মনে করেন যে ওই যে এলবিডব্লিউর আবেদন হলে বলটা কোন দিকে যায় একেবারে রাইট ডিসিশন দেয়? কখনো না, কখনো সম্ভব না রাইট ডিসিশন দেওয়া 100%। টেকনোলজি ভুল থাকতে পারে। আপনার চোখ কি বলে? আপনার চোখ আপনি দেখেছেন না এটা আঙ্গুলে লাগছে কি লাগে নাই গ্লাভসে? গ্লাভসে যদি লাগে, টেকনোলজি যদি ভুল হয় সেই ক্ষেত্রে আউট। আম্পায়ারের আই ডিফ্লেকশন যদি বলে যে হ্যাঁ বল হাতে লাগার পরে ডিরেকশন চেঞ্জ হয়েছে,
তাহলে অবশ্যই আম্পায়ার সেটা আউট দিবে, এবং সেটা আউট। আপনি নিজে দেখেছেন যে যখন সে এভাবে খেলছে, লাস্টের দিকে আঙ্গুলে লেগে বলটা সোজা যাচ্ছিল, সোজা না যে ওই আপনার স্লিপের ওই মানে লেগ স্ট্যাম্পের ওই সাইডে গেছে, ক্লিয়ার আপনি নিজে দেখছেন। দেখার পরেও নিজেদের ব্যর্থতা মানতে কষ্ট হয় অনেকের, তারাই সমালোচনা করছেন বাংলাদেশের আম্পায়ার নিয়ে, বলতেছেন যে ভারত বিদ্বেষী। এখানে বিদ্বেষীর কিছু নেই, যেটা মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। তবে আমার দৃষ্টিতে সেটা আউট ছিল, এবং ভারত হেরেছে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির কারণে। রোহিত শর্মার গান্দা ক্যাপ্টেন্সি, গান্দা পারফরমেন্স, বিরাট কোহলির গান্দা পারফরমেন্স, সবকিছুর মূলে গৌতম এই আপনারা শুভমান গিলকে বাদ দিতে শুধুমাত্র রোহিত শর্মা নিজের স্বার্থের কারণে ওপেনিং এ খেলতে পারতেছে না দেখে সে নিজে ওপেনিং এ আসছে, রাহুলকে আপনার ওয়ান ডাউনে নামাইছে ইচ্ছা করে, নষ্ট করে দিয়েছে টোটাল। সাদাকে সাদা, কালোকে কালো বলবো, সাদাকে কালো, কালোকে সাদা বলতে পারবো না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। ভিউ হইলে হবে, না হইলে নাই। কারো ভিউর জন্য আমি ভিডিও বানাই না, ক্রিকেটকে ভালোবেসে ভিডিও বানাই। যারা পছন্দ করে তারা আমার ভিডিও দেখবে, যারা পছন্দ করে না আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে।